কিশোরগঞ্জ হাসপাতালে আগুন, আতঙ্কে বাইরে রোগীরা। রাঙামাটিতে পাহাড়ের ঢালে বসবাসকারীদের সতর্ক করে মাইকিং। খালেদা জিয়া মুক্তি পেলে দেশে গণতন্ত্র মুক্তি পাবে, বললেন অ্যানি। জানাবো খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি সাবেক 166 আমলার। এবং সর্বশেষ জানাবো 1000 টাকার বাগান খাইল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কিশোরগঞ্জে হাসপাতালে আগুন, আতঙ্কে বাইরে রোগীরা। কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর 2টার দিকে হাসপাতাল ভবনের 3য় তলায় 3037 নম্বর কক্ষে ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আপুজার গিফারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও রোগীর স্বজনরা জানান, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলায় 3037 নম্বর কক্ষে আগুন দেখতে পেয়ে রোগী ও স্বজনরা চিৎকার শুরু করেন। আগুনের খবরে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের ভেতর ছোটাছুটি শুরু করেন। এতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে পুরো হাসপাতালে ধোঁয়ার আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ, রোগীর স্বজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে ভর্তি প্রায় 700 রোগীকে বাইরে বের করে আনেন। এতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। অটোরিকশা চালক সুমন মিয়া বলেন, আমি এক গর্ভবতী রোগী নিয়ে হাসপাতালে নিচে আসতে দেখি আগুন বলে রোগী এবং লোকজন ছোটাছুটি করছে। রোগীদের এই অবস্থা দেখে আমি অনেকটা আতঙ্কিত হই। তখনও আমার গাড়িতে গর্ভবতী ওই মহিলা। আমি ভেবেই পাচ্ছি না এই রোগী নিয়ে এখন কোথায় যাব। এর আগে এমন পরিস্থিতি কখনোই আমি পড়িনি। ফায়ার সার্ভিসের চেষ্টায় খুব অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালের রোগী এবং সাধারণ মানুষের অনেক ভয় পেয়েছিল। সকলেই যে যার মতো হাসপাতালের নিচে নেমে আসে। রাঙামাটিতে পাহাড়ের ঢালে বসবাসকারীদের সতর্ক করে মাইকিং। চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস সহ যাবতীয় ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসরতদের মাইকিং করে সচেতন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। সন্ধ্যায় সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশিম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবশঙ্কর বসাকের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি বিশেষ টিম শহরের ঝুঁকিপূর্ণ রূপনগর, শিমুলতলী, লোকনাথ মন্দির সংলগ্ন পাহাড়ের ঢাল সহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালায়। এর আগে বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় 30 জুন বিকেল 4টা থেকে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথা জানিয়েছে তারা। ভারী বর্ষণ শুরু হলে ভূমিধসের ঝুঁকি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া অথবা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে, বললেন অ্যানি। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে, জনগণ মুক্তি পাবে। সরকার উপর্যুপরি মামলা ও সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। তিনি আওয়ামী লীগ নেত্রীর প্রতিহিংসার শিকার। তারা খালেদা জিয়াকে জিম্মি করে ক্ষমতা দখল করে আছে। খালেদা জিয়া অসুস্থ মুমূর্ষ অবস্থায় আছেন, এটি হত্যার শামিল। আর এর দায়ভার বর্তমান প্রধানমন্ত্রীকেই বহন করতে হবে। এই অবস্থায় আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া আর কোনো বিকল্প নেই। আগামীতে আন্দোলনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে অ্যানি বলেন, আন্দোলনের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সংগঠনকে গতিশীল করতে হবে। সংগঠনের মাধ্যমেই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা আনা সম্ভব। খালেদা জিয়া মুক্ত থাকলে দেশের বুকের উপর দিয়ে রেল লাইন, অবৈধ চুক্তি হতো না, দেশের দুর্নীতি দুঃশাসন হতো না, স্বৈর শাসন হতো না। তিনি মুক্ত থাকলে সার্বজনীন নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার ক্ষমতায় থাকতো। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি সাবেক 166 আমলার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন সরকারের অবসরপ্রাপ্ত 66 জন কর্মকর্তা। পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটির পক্ষ থেকে গণমাধ্যমের মাধ্যমে বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করে সাবেক আমলারা বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিম বারবার জানিয়েছে তার বয়স এবং অসুস্থতার যে জটিল অবস্থা, তাতে যে ধরনের চিকিৎসা প্রয়োজন তা দেশে সম্ভব নয়। তার এমন সংকটাপন্ন পরিস্থিতিতে আধুনিক যন্ত্রপাতি সংবলিত যে সুযোগ সুবিধা প্রয়োজন তা
তা দেশে নেই। মেডিকেল বোর্ড বলেছে যে তার বর্তমান শারীরিক অবস্থা খুবই নাজুক, ঝুঁকিপূর্ণ, জটিল ও সংকটাপন্ন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ফলে খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে হলে, তার জীবন বাঁচাতে হলে বিদেশে উন্নত মেডিকেল সেন্টারে নিয়ে যথাযথ চিকিৎসার কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিকের মতো সাংবিধানিক অধিকার অনুসারে তারও বিদেশে যাওয়ার চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। আমলারা আরো বলেন, খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অসুস্থতা, বিদেশে উন্নত চিকিৎসার সুযোগকে রাজনৈতিক ঘেরাটোপে বন্দী রাখা হয়েছে। তার চিকিৎসার আবেদনকে আইনের দোহাই দিয়ে প্রত্যাখ্যান না করে সব সংকীর্ণভাবে ঊর্ধ্বে উঠে উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে যাওয়ার অনুমতি দাবি জানাচ্ছি। হাজার টাকার বাগান খাইলো, হাজার টাকার বাগান খাইলো 5 টাকা ছাগলে। আমাদের দেশে বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য। ছাগল একটি গৃহপালিত চতুষ্পদ জন্তু, এমনিতে এটি একটি নিরীহ প্রাণী, সাত চড়ে রান এই ধরনের। তবে বুদ্ধিশুদ্ধি কম থাকে, এটা মাঝে মধ্যে মনিবের ক্ষতি করে ফেলে। অবলা প্রাণী, তার উপর মাথায় মগজ কম, তাই কখন যে মনিব বা অন্য কারো বাগানে ঢুকে গাছপালা উদ্ধ্বস্ত করে তার ঠিক ঠিকানা নেই। বোধ করি এ থেকেই উপরিউক্ত প্রবাদটির উৎপত্তি। আবার ছাগল একটি প্রসিদ্ধ গালিও বটে। কেউ বোকার মতো কাজ করলে বা কথা বললে মানুষ তাকে ছাগলের মতো কাজ করি বা ছাগলের মতো কথা বলিস না বলে তিরস্কার করে। যদিও ছাগল কথা বলে না, ছাগল কখনো আলোচনার বিষয় ছিল না। অবশ্য কিছুদিন আগে ছাগল সংবাদ শিরোনাম হয়েছিল, দেশে ছাগলের সংখ্যা বেশি। এই খবরে গ্রামাঞ্চলের গেরস্ত বাড়িতে 2-4টে ছাগল পোষা হয়, আবার বাণিজ্যিক ভিত্তিতেও ছাগল পালন করা হয়। কুষ্টিয়ার ব্ল্যাক বেঙ্গল গেট প্রজাতির ছাগল অত্যন্ত প্রসিদ্ধ। 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে ব্ল্যাক বেঙ্গল গোট পালন প্রকল্পের উপর জোর দেওয়া হয়েছিল। এর উদ্যোক্তা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী। তবে সে প্রকল্পটি সফলতা পায়নি। আমার আজকের রচনা কিন্তু ছাগল প্রকল্প নিয়ে নয়, বরং একটি দামি ছাগল কিভাবে দেশের একজন শীর্ষ দুর্নীতিবাজের মুখ্য উন্মোচন করে দিল তা নিয়ে কথা বলতে চাইছি। সে মহান ছাগলটির কথা এখন আর কারো জানতে বাকি নেই। সদ্য উদযাপিত ঈদুল আজহা উপলক্ষে এক কিশোর 12 লাখ টাকা দামের একটি ছাগল ক্রয় করেছিল। ছাগলের গলা জড়িয়ে ধরে ফটো তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে বাহবা কুড়াতে গিয়ে সে কুড়াল মারলো তার পিতা ও পরিবারের পায়ে। সংগত কারণে 12 লাখের ছাগল চলে এলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবাই জানতে ইচ্ছুক, কে এই ধনাঢ্য ক্রেতা যে 12 লাখ টাকার ছাগল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করার উদ্যোগ নিয়েছে। অবশেষে বেরিয়ে এলো থলের বিড়াল, বলা যায় কেঁচো খুঁড়তে সাপ। জানা গেল সেই ছাগল ক্রেতা জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তার কিশোর পুত্র। পুত্রের নাম মুশফিকুর রহমান ইফাত, আর তার পিতা মতিউর রহমান, এনবিআর এর কাস্টমস এক্সাইজ ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যমে এই খবর বেরোনোর পর সবাই বিস্ময়ে হতভম্ব। প্রস্তুত হলো একজন সরকারি কর্মকর্তার কিশোর পুত্র 12 লাখ টাকার একটি ছাগল কেনার ক্ষমতা রাখলে তার পিতৃতে কত টাকার মালিক। জবাব পেতে বেশি দেরি হয়নি। পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে মতিউর রহমানের অঢেল সম্পদের যে বিবরণ বেরিয়েছে তাতে সবাই একবাকে বলেছেন এজন্য আরেক বেঞ্জির। খবরে বলা হয়েছে চাকরি জীবনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছেন মতিউর। মাত্র একটি ব্যাংকে রয়েছে তার 117 কোটি টাকা। বসুন্ধরা গুলশানের মতো অভিজাত আবাসিক এলাকায় রয়েছে বিলাসবহুল একাধিক বাড়ি, ফ্ল্যাট ও জমি। এছাড়া গাজীপুর, সাভার এবং দেশের বিভিন্ন এলাকায় রয়েছে রিসোর্ট সহ বিপুল পরিমাণ জমি। নরসিংদীতে মতিউরের যে রিসোর্টটি রয়েছে তা তৈরি হয়েছে 40 বিঘা জমির উপর। অর্থ সম্পদের মতো মতিউর স্ত্রীর দিক দিয়েও সম্পদশালী। তার 2 স্ত্রী, তাদের একজন আবার নরসিংদী জেলা আওয়ামী লীগের নেত্রী এবং ওই জেলার রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। মতিউর তার মেয়েকে 10 কোটি টাকা দিয়ে কানাডায় বাড়ি করে দিয়েছেন। ছোট বউকে একদিনেই নাকি দান করেছেন 300 কোটি টাকার সম্পদ। বিস্ময়করই বটে। একমাত্র আলাদিনের চেয়ার ছাড়া অদৃশ্য উৎস থেকে কেউ এমন বিপুল পরিমাণ সম্পদের মালিক হতে পারে না। এমন বিত্তশালী পিতার পুত্র 12 লাখ টাকা ছাগল কিনবে, তা না তো কে কিনবে? তারপরও সবাই অবাক হয়েছে ভিন্ন একটি কারণে। মতিউর রহমান রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা হয়ে দিনের পর দিন অবৈধভাবে সম্পদের পরিমাণ পরিধি বাড়িয়েছেন। তার ব্যাংক ব্যালেন্স ভরা ভাদরের নদীর মতো ফেলে ফুপে উঠেছে। অথচ সরকারের সংশ্লিষ্ট বিভাগ কোনো খবরই রাখলো না। সরকারি কর্মকর্তাদের প্রতি বছর আয়কর রিটার্নের সঙ্গে সম্পদ বিবরণীও জমা দিতে হয়। মতিউর কি তা দিয়েছেন মনে হয় না। তবে দুর্ভাগ্য মতিউরের পুত্র ইফাত যদি 12 লাখের ছাগলের সঙ্গে ছবির মাধ্যমে ভাইরাল না হতো তাহলে মতিউরের অপকর্মের খবর কেউ জানতেই পারতো না। বোধ করি একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। সন্দেহ প্রবণেরা বলছেন এমন কত শত মতিউর সরকারি প্রশাসনের নানা স্তরে আসন গেড়ে বসে আছে তার হদিস কে রাখে। দৈব দুর্বিপাকে যদি তাদের অপকর্মের খবর প্রকাশিত না হয় তাহলে তারা হয়তো সাধু সন্ত ছদ্মবেশে আমাদের সমাজে সম্মানের আসন অলঙ্কৃত করতে থাকবেন। পুকুর চুরি বলে একটি কথা চালু আছে আমাদের সমাজে। সাধারণত বড়সড় দুর্নীতি বা আত্মসাতের ক্ষেত্রে এই উপমাটি ব্যবহার করা হয়ে থাকে। রাজস্বের মতিউর কিংবা সাবেক আইজিপি বেনজির আহমেদ যা করেছেন তাকে পুকুর চুরি না বলে পুকুর ডাকাতি বলে বোধ করি যুক্তিযুক্ত। এই পুকুর ডাকাতেরা এতদিন সরকারি
ক্ষমতার অপব্যবহার করে নিজেদের সম্পদ সাম্রাজ্য গড়ে তুলেছেন। দুর্ভাগ্য আমাদের, যাদের আমরা ভূত তাড়ানোর সোর্স হিসেবে বিশ্বাস করি, তারা এক একজন ভূত সেজে বসে আছেন। যেভাবে একের পর এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের দুর্নীতির গোমর ফাঁস হচ্ছে, তাতে দেশে কজন সৎ কর্মকর্তা আছেন সে ভাবনায় তালু গরম হওয়ার জোগাড়। দুর্নীতি আস্থার ডানায় গোটা সমাজ ও রাষ্ট্রকে ঢেলে ফেলেছে। সরকারি প্রশাসন, পুলিশ বিভাগ, বিদ্যুৎ, গ্যাস, রাজস্ব বিভাগ, স্বাস্থ্য খাত, শিক্ষা বিভাগ, এমনকি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি তার থাবা বসিয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ভাইস চ্যান্সেলর যেসব অনিয়ম দুর্নীতির খবর এই পর্যন্ত পাওয়া গেছে, তাতে অনুমান করা যায় পচনের মাত্রা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। সাবেক আইজিপি বেনজিরের পর পুলিশের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল অর্থ সম্পদের খবর পাওয়া গেছে। তিনিও নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদের রাজ্য। তার এসব সম্পদের তথ্য নাকি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জিসানুল হক অনলাইন মিডিয়ায় সরবরাহ করেছেন। সেজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারো দুর্নীতির খবর ফাঁস করে দেওয়া বাংলাদেশের পেনাল কোডের কোনো ধারায় শাস্তিযোগ্য অপরাধ তা জানতে বড্ড ইচ্ছে করছে। যেখানে একজন সরকারি কর্মকর্তার অবৈধ সম্পদ অর্জনের খবর ফাঁস করে দেওয়ার এডিসি জিসানুলের পুরস্কৃত হওয়ার কথা, সেখানে তিনি হলেন তিরস্কৃত। পৃথিবীর কোনো দেশে এমন নজির আছে বলে মনে হয় না। অপরদিকে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে পুলিশের দুর্নীতির খবর প্রকাশ করায় গণমাধ্যমের প্রতি গোস্বা প্রকাশ করেছে। এ বিষয়ে লেখক গবেষক চিরঞ্জন সরকার তার কলমে যথার্থই মন্তব্য করেছেন। কোনো ব্যক্তির অবৈধভাবে উপার্জিত সম্পদের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা কি তাকে হেয় করা? অ্যাসোসিয়েশনের কর্তব্য ব্যক্তিরা কেন দুর্নীতিবাজদের দায় নিচ্ছেন, নাকি তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।